অবশেষে ওমানের মাস্কাটে আলোচনার টেবিলে তেহরান ও ওয়াশিংটন। মধ্যস্থতা নিয়ে সংশয়, নিজ নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। সমঝোতা ছাড়াই শেষ হলো রুশ ইউক্রেন শান্তি আলোচনা। পরমাণু অস্ত্র সীমিত রাখতে একটি নতুন চুক্তিতে রাজি ওয়াশিংটন ও মস্কো। আমন্ত্রণ স্টার ওয়ার্ল্ডে, আপনাদের সঙ্গে আমি ফারদিন খান। শুরুতেই এইমাত্র পাওয়া একটি খবর জানাবো। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ৩১ জন, এতে আহত হয়েছে আরও ১৫০ শতাধিক মানুষ। শুক্রবার রাজধানীর শেহজাদ টাউনের শিয়াদের ইমামবাড়ায় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার ইরফান মেমন। ইসলামাবাদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণ স্থলটি পুরোপুরি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। মাসব্যাপী দীর্ঘ উত্তেজনার পর অবশেষে ওমানের মাস্কাটে আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকের মধ্যস্থতা করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তবে এই বৈঠকে সমঝোতার আশা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে নিজ দেশের নাগরিকদের ইরান ছাড়ানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। যে বৈঠকের দিকে তাকিয়ে পুরো বিশ্ব, এটি সেই বৈঠকের ভেন্যু, যার এক পক্ষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, অন্য পক্ষে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। মাসব্যাপী উত্তেজনার পর এবার আলোচনার টেবিলে মুখোমুখি তেহরান ওয়াশিংটন। ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধের পর এটাই তেহরান ও ওয়াশিংটনের প্রথম বৈঠক। বৈঠকে অংশ নিতে আগে ভাগেই ওমানের মাস্কাটে পৌঁছান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তাকে স্বাগত জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। বৈঠকের আগে দুই পক্ষের প্রতিনিধিদের সাথেই আলাদা বৈঠকে বসেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পৃথক বৈঠকে দুপক্ষের মধ্যে কূটনৈতিক ও কারিগরি আলোচনার অনুকূল পরিবেশ তৈরির ওপরই জোর দেওয়া হয়েছে। যদিও এই আলোচনা ফলপ্রসূ হবার আশা করছেন না বিশ্লেষকরা, কারণ আলোচনাটি কোনো সাধারণ প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে না। আর দুপক্ষই অনেকটা বাধ্য হয়েই উত্তেজনাকে আলোচনায় টেনে এনেছেন, কারণ এটাই ছিল তাদের শেষ উপায়। ইরান এখন মারাত্মক সামরিক ও অর্থনৈতিক চাপে। এই মুহূর্তে যে কোনো মূল্যে যুদ্ধ এড়াতে চায় ইরান। দ্বিতীয়ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে ইরানের উপর যেসব নিষেধাজ্ঞা আছে সেগুলো কাটানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে আলোচনার টেবিলে খুব একটা শক্ত অবস্থানে নেই ইরান, আর পূর্ণাঙ্গ একটি রোডম্যাপ ছাড়া কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা কম। হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় কূটনীতির পক্ষে। এই আলোচনার ফল কি হয় তা জানতে ট্রাম্প মুখিয়ে আছেন। প্রেসিডেন্ট সবসময় কূটনৈতিক সমাধান চান, তাই প্রতিনিধি দল ইরানের সাথে আলোচনা করতে ওমান গেছে। বৈঠকের ফলাফল কি হয় তা দেখতে ডোনাল্ড ট্রাম্প উদগ্রীব। আগেরবারের মতো এবারও সরাসরি কোনো কথা বলবেন না উইটকফ বা আরাকচি। এদিকে ইরানকে আলোচনার টেবিলে টেনে আবার হামলার ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস। যদি তা সম্ভব না হয় তাহলে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। নিশ্চিত করতে বলা হয়েছে খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ। ইফাত খন্দকার, স্টার নিউজ। এদিকে কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো রুশ ইউক্রেন শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে শেষ হওয়া ত্রিপক্ষীয় বৈঠকে যুদ্ধবন্ধে কোনো সমঝোতা হয়নি। তবে দুই দেশের হাতে আটক ৩১৪ জন যুদ্ধবন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে দুই দেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, পরবর্তী আলোচনা হতে পারে যুক্তরাষ্ট্রে। মুক্তির আনন্দ যেন এমনই। এ মানুষগুলো হয়তো কখনো ভাবেনি যে তারা দ্রুতই ফিরতে পারবে নিজ দেশে, পরিবারের কাছে। অশ্রুসিক্ত হয়ে জড়িয়ে ধরছেন সহযোদ্ধাকে, ফোনে কথা বলছেন পরিবারের সদস্যদের সাথে। আমি অনেক খুশি। আমার মনে হয় আমি তার জন্য যতটা অপেক্ষা করেছিলাম তার চেয়ে অনেক বেশি অপেক্ষা সে আমার জন্য করেছে। এটি গত ৫ মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে
সবচেয়ে বড় বন্দি বিনিময়। এ অগ্রগতি হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ত্রিপক্ষীয় শান্তি আলোচনা ঘিরে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে সামরিক সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন। একইভাবে রাশিয়াও ফেরত পেয়েছে 157 সেনা, যারা যুদ্ধ চলাকালীন বন্দী হয়েছিল ইউক্রেনে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার ত্রিপক্ষীয় আলোচনায় রাশিয়া ও ইউক্রেন মোট 314 জন বন্দীকে বিনিময় করতে ঐকমত্যে পৌঁছেছেন। আলোচনার মূল বিষয় যুদ্ধ বন্ধ হলেও ইউক্রেনের ভূখণ্ড নির্ধারণ, যুদ্ধবিরতি কিংবা নিরাপত্তার নিশ্চয়তার মতো মূল রাজনৈতিক ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি। এসব বিষয়ে মতপার্থক্য থাকায় কোনো যৌথ বিবৃতিও প্রকাশ করেনি মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র। তবে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে পরবর্তী দফায় শান্তি আলোচনা শিগগিরই অনুষ্ঠিত হতে পারে। আলোচনার স্থান হিসেবে নির্ধারিত হতে পারে যুক্তরাষ্ট্র। আমরা এমন যে কোনো আলোচনায় অংশ নিতে প্রস্তুত যা সত্যি শান্তি আনতে পারে, যা হবে এমন এক শান্তি যা রাশিয়াকে যুদ্ধের ক্ষুধা থেকে দূরে রাখবে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক সমাধানে অচলাবস্থা থাকলেও বন্দি বিনিময় এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। যুদ্ধ বন্ধের তোড়জোড়ের মধ্যে ইউক্রেনে নিয়মিত হামলা চালাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের প্রায় 1.5 শতাধিক স্থানে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে 24 ঘন্টায় ইউক্রেনের মোট 148টি জায়গায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে ইউক্রেনীয় বাহিনীর সাজোয়া যান, জ্বালানি অবকাঠামো, ঘাঁটি, গোলাবারুদের ডিপো সহ অন্যান্য সামরিক স্থাপনাও। এদিকে মস্কোতে গুলিবিদ্ধ হয়েছেন রুশ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেইভ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর উপপ্রধান। তদন্তকারীরা জানিয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপর ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি। এদিকে পারমাণবিক অস্ত্র সীমিত রাখার লক্ষ্যে একটি নতুন চুক্তির বিষয়ে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও মস্কো। গেল 5 ফেব্রুয়ারি নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হবার পর একটি নতুন চুক্তির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এতে রাজি হয়েছেন পুতিনও। শিগগিরই আবুধাবিতে হবে বৈঠক। দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা চূড়ান্ত করবেন চুক্তির রূপরেখা। এদিকে এই মুহূর্তে বিশ্বের পারমাণবিক অস্ত্র সীমিত রাখা সংক্রান্ত কোনো চুক্তি না থাকায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। 5 ফেব্রুয়ারি শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরমাণু অস্ত্র সীমিত রাখার চুক্তি নিউ স্টার্টের মেয়াদ। এর আগেই চুক্তির মেয়াদ আরও 1 বছর কার্যকর রাখার প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানান, নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়ানোর বদলে মস্কোর সঙ্গে একটি নতুন ও আধুনিক চুক্তি চান তিনি। নিউ স্টার্ট যুক্তরাষ্ট্রের জন্য বাজেভাবে তৈরি করা একটি চুক্তি। এর মেয়াদ বাড়ানোর বদলে আমাদের উচিত পারমাণবিক বিশেষজ্ঞদের নিয়ে এমন একটি নতুন, উন্নত ও আধুনিক চুক্তি তৈরি করা যা দীর্ঘদিন টিকে থাকতে পারবে। এদিকে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার মহাসচিবের পক্ষে মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, চুক্তির মেয়াদ শেষ হবার অর্থ হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে এটি এক গুরুতর মুহূর্ত। বুধবার এক বিবৃতিতে মহাসচিব জানান, নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়া আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর মুহূর্ত। অর্ধশতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই প্রথম আমরা এমন একটি বিশ্বের মুখোমুখি যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ের কৌশলগত অস্ত্র ভাণ্ডারের উপর কোনো বাধ্যতামূলক সীমা নেই। তবে নতুন চুক্তির বিষয়ে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মস্কো। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের সামরিক আলোচনায় সম্মত দুই দেশ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হতে পারে সম্ভাব্য এ আলোচনা। 2010 সালে নিউ স্টার্ট চুক্তির মধ্য দিয়ে নিজেদের পারমাণবিক অস্ত্রের সীমা বজায় রেখেছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। চুক্তির শর্ত অনুযায়ী পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রেখেছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। চুক্তিটির মেয়াদ বাড়িয়ে 2026 সালের 5 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার ঘোষণা দেয়া হয়। ঝুঁকির বিষয়টি হল, এই মুহূর্তে পরমাণু অস্ত্র সীমিত রাখার কোনো বাধ্যবাধকতা আর কার্যকর নেই। কাজী শাহরিন, স্টার নিউজ। নাইজেরিয়ায় 170 জন গ্রামবাসীকে গুলি করে ও আগুন দিয়ে হত্যা করেছে বোকো হারাম জঙ্গিরা।
অপহরণ করা হয়েছে অজ্ঞাত সংখ্যক নারী শিশুকে। নিহতদের সবাই নিরীহ গ্রামবাসী। বোকো হারামের সাথে যোগ দিতে রাজি না হওয়ায় তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই হামলাকে বর্বর গণহত্যার সাথে তুলনা করে নজিরবিহীন ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নাইজেরীয় সরকার। আফ্রিকার নাইজেরিয়া যেন এক মৃত্যুকূপ। বিভিন্ন স্থানে এভাবেই পড়েছিল মৃতদেহ। এরপর সেগুলো উদ্ধার করে নেওয়া হয় সমাহিত করতে, খনন করা হয় গণকবর। এমনই এক ভীতিকর পরিস্থিতি দেশটির পশ্চিমাঞ্চলীয় কোয়ারা রাজ্যে, যেখানে মঙ্গলবার বিকেল থেকে শুরু করে টানা 4 ঘণ্টা দুটি গ্রামের নিরীহ মানুষদের উপর অতর্কিত গুলি চালায় চরমপন্থীরা। ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে দেয়, পুড়িয়ে দেয় দোকানপাটও। গণহত্যার পাশাপাশি অপহরণ করে নিয়ে যায় অনেক নারী শিশুকে। কোয়ারার বাসিন্দা মোহাম্মদ তিনি জানাচ্ছেন তার 3 সন্তানের খোঁজ মিলছে না। আমি যে কতটা কষ্টে আছি তা বলে বোঝাতে পারবো না, কারণ আমি আমার 3 সন্তানকে খুঁজে পাচ্ছি না। যখন চরমপন্থীরা গুলি চালানো শুরু করে তখন আমার ছেলে মেয়েরা মাঠে খেলছিল। গুলির শব্দ ছিল অস্বাভাবিক। সত্যি বলতে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। মৃত্যু সংখ্যা যে কত তাও আমরা হিসাব মেলাতে পারছি না। বিবিসি বলছে, চরমপন্থীদের সাথে যোগ না দেয়ায় দুটি এলাকায় নির্বিচার গুলি চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এমন বর্বরতার জন্য জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় সেনা মোতায়েন করেছেন তিনি। আর এলাকা পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনের কথা জানান গভর্নর। তারা ঘুম কেড়ে নিয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে আগামী 1 মাসের মধ্যে পুরো এলাকা সেনাদের নিয়ন্ত্রণে থাকবে। নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠীর হামলা ও অপহরণের ঘটনা নতুন নয়। এই যেমন গত 18 জানুয়ারি কাদুনা রাজ্যের 2টি গির্জায় হামলা ও 166 উপাসককে তুলে নিয়ে যায়। অবশ্য সম্প্রতি তাদের উদ্ধার করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। খ্রিস্টানদের উপর এমন আক্রমণে চরম ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট। সামরিক অভিযান চালানোর হুমকিও দেন তিনি। যদিও নাইজেরিয়া সরকার বলছে শুধু খ্রিস্টান নয়, সব ধর্মের মানুষই জঙ্গি গোষ্ঠীর হামলার শিকার হচ্ছে। এরই মধ্যে গত 22 জানুয়ারি নিরাপত্তা সহযোগিতা বাড়াতে একমত হয় যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া। নূর মোহাম্মদ, স্টার নিউজ। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিসে চালানো হয়েছে বিমান হামলা। এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বরাবরের মতোই আইডিএফের সাফাই, বেসামরিক নাগরিক নয়, হামলা টার্গেট ছিল হামাস। হামলার পর মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে আইডিএফ জানায় হামাসের হামলার জবাবে গাজার একটি নির্দিষ্ট স্থানে পাল্টা হামলা চালানো হয়েছে, তবে সেটি কোনো স্থান তা স্পষ্ট করা হয়নি। পোস্টটিতে দাবি করা হয় তথাকথিত হলুদ রেখার কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমানোর পদক্ষেপ হিসেবে একটি ওয়েবসাইট উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উদ্যোগে ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করবে বিশ্বের 16টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মার্ক, জিএসকের মতো বড় বড় প্রতিষ্ঠান। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে এই ওয়েবসাইট সরাসরি ক্রেতাদের কাছে ওষুধ বিক্রি করবে না, বরং ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর সাথে ক্রেতাদের চাহিদার সমন্বয় করবে। ট্রাম্পের দাবি, এতে নাগরিকদের অর্থের সাশ্রয় হবে। স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিশ্বের অন্যতম উদ্যোগের উদ্বোধন করতে এখানে জড়ো হয়েছি। এর আগে এমন কিছু কেউ দেখেনি। নতুন একটি ওয়েবসাইটের মাধ্যমে রেকর্ড কম দামে ওষুধ কিনতে পারবে মার্কিনীরা। এর নাম TrumpRx.gov। বিশ্বের সবচেয়ে কম দামে এখানে ওষুধ পাওয়া যাবে। এবার চিরবৈরী কিউবার সাথে কূটনৈতিক যোগাযোগের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেওয়ার পর কলম্বিয়া ও কিউবাকে পরবর্তী লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার সাথে আলোচনার পর এবার কিউবার সাথে সংলাপের প্রস্তুতির কথা জানালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভেট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বীপ রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ইতিমধ্যেই চলছে। এর আগে মেক্সিকো থেকে কিউবার তেলের যোগান বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, কিউবা এখন ব্যর্থ রাষ্ট্র হবার পথে। ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের চাপের মুখেই সংলাপে বসতে যাচ্ছে কিউবা।
Nordisk will be slashing the price as an example of Ozempic. আমি মনে করি কিউবা সরকার যখন প্রায় শেষ অবস্থায় রয়েছে এবং তাদের দেশ ভেঙে পড়ার মুখে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তাদের বিচক্ষণ হওয়া উচিত। আমি যেমনটা বললাম, প্রেসিডেন্ট সবসময় কূটনীতিতে যুক্ত হতে প্রস্তুত। আমার বিশ্বাস কিউবা সরকারের সঙ্গে বাস্তবেই এমন কিছু প্রক্রিয়া চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিবাসন বিরোধী সংস্থা আইসের বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভে 12 জন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভের সময় ব্রডওয়ে এলাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হলে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। রাস্তা আটকে দেওয়ার প্রতিবাদে 12 জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইসের সাথে গোপনে সমঝোতা করে শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। আইস এজেন্টদের অভিযানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকিতে পড়লেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। 300-রও বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক পত্রিকা ওয়াশিংটন পোস্ট। আর্থিক সংকট ও পুনর্গঠনের কারণ দেখিয়ে এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে Amazon.com-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন পরিচালনা পর্ষদ। এই সিদ্ধান্তের প্রতিবাদে পত্রিকাটির সদর দপ্তরের বাইরে প্রতিবাদ বিক্ষোভ করেন ওয়াশিংটন পোস্টের কর্মীরা। সেভ দ্য পোস্ট লেখা প্ল্যাকার্ড বহন করে এমন সিদ্ধান্তকে সাংবাদিকতার উপর আঘাত বলে সমালোচনা করেন বিক্ষোভকারীরা। নগর, ক্রীড়া ও সম্পাদনা বিভাগ সহ বিভিন্ন বিভাগে কর্মরত কর্মী বাহিনীর প্রায় 1/3 এই ছাঁটাইয়ের আওতায় পড়তে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদদাতা ও পুলিৎজার পুরস্কার প্রাপ্ত রিপোর্টার সহ অনেক সাংবাদিক এই ছাঁটাইয়ের শিকার হয়েছেন, যাকে লজ্জাজনক বলছেন বিশ্বের প্রভাবশালী এই গণমাধ্যমের কর্মীরা। তারা বলেন, বিশ্বের চতুর্থ ধনী জেফ বেজোসের মতো মানুষরা প্রতিষ্ঠানগুলো টুকরো টুকরো করে বিক্রি করবে, এটা তারা কিছুতেই মেনে নেবেন না। জাপানে আগামী রবিবারের সাধারণ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে তিনি তাকাইচির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে নির্বাচনের পরপরই হোয়াইট হাউসে 2 নেতার বৈঠকের সময়সূচিও ঘোষণা করেছেন ট্রাম্প। পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং তার জোট সরকার জাপানের জন্য যে কাজ করছে তা শক্তিশালী স্বীকৃতির দাবিদার। এই গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি তাকাইচিকেই পূর্ণ সমর্থন দিচ্ছেন বলে জানান। ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাবের গুরুদ্বারার বাইরে দিন দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে আম আদমি পার্টির নেতা লাকি ওবরয়কে। শুক্রবার জলন্ধরের মডেল টাউন এলাকায় এই ঘটনা ঘটে। 2 বাইক আরোহী হামলাকারী গুরুদ্বারের বাইরে লাকির উপর একাধিকবার গুলি চালায়। কমপক্ষে 5টি গুলি তার শরীরে লাগে। গুলিবিদ্ধ লাকিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, হামলার সময় লাকি তার গাড়িতেই ছিলেন। হত্যার উদ্দেশ্য ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। তীব্র তুষারপাত ও বরফ বৃষ্টির কারণে জার্মানির বার্লিন বিমানবন্দরে বেশ কিছু ফ্লাইটের যাত্রা বিরতি হয়েছে। স্পেনের দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। এদিকে প্রবল বর্ষণের পর পর্তুগালের আইবেরীয় উপদ্বীপে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় লিওনার্দোর প্রভাবে টানা বর্ষণে হঠাৎ বন্যার মুখে পড়েছে পর্তুগালের আইবেরীয় উপদ্বীপ। পানির তোড়ে একজনের মৃত্যুও হয়েছে। এরই মধ্যে বন্যাক্রান্ত হয়েছে দক্ষিণ পর্তুগালের আলকাস। মানুষজন কোমর সমান পানিতে চলাচল করতে বাধ্য হচ্ছেন। শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বালির বস্তা ফেলে বাড়ি ও দোকানপাট রক্ষার চেষ্টা করছেন বাসিন্দারা। নতুন বছরের শুরুতে প্রায় 6টি শীতকালীন ঝড়ের কবলে পড়ে পর্তুগাল। এবার সবশেষ ঝড় লিওনার্দোর কবলে পড়েছে দেশটি। ঘূর্ণিঝড় লিওনার্দোর প্রভাবে বন্যার কবলে পড়েছে দক্ষিণ স্পেনের একটি পাহাড়ি গ্রাম। সেখানকার 1,500 বাসিন্দাকে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। গ্রামের রাস্তায় বইছে বন্যার ঢল। উচ্ছেদ হওয়া মানুষদের কাছের শহর রোন্ডার একটি অবকাশ কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে। ঝড় ও লিওনার্দোর কারণে প্রবল বৃষ্টিপাতে গ্রাজালেমা নামের এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী তুষারপাত ও বরফ বৃষ্টিতে নাকাল জার্মানির বার্লিন। বৈরী আবহাওয়ার কারণে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরটি যেন থমকে দাঁড়িয়েছে। শত শত ফ্লাইটের যাত্রা বাতিল হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে ফ্লাইটের তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছে বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ। তুষারপাত ও বরফ বৃষ্টির কারণে বার্লিনের সড়ক ও রেল চলাচলেও বিপত্তি দেখা দিয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই তীব্র শীতকালীন আবহাওয়া ও ভারী তুষারপাতের সঙ্গে লড়ছে জার্মানির বিভিন্ন শহর।